বিএনপির সবচাইতে সৌভাগ্য কি জানেন? সবচাইতে সৌভাগ্যের বিষয়টি হলো তারা বিরোধী দল হিসাবে পাচ্ছে কিছু ভদ্রলোককে। আওয়ামী লীগের মতো উচ্ছ্বাস, উচ্ছৃঙ্খল, লুটপাটকারী এই ধরনের ষড়যন্ত্রকারীরা এইবার বিএনপির বিরোধী দল না। অর্থাৎ এখন যারা বিরোধী দল আছে ভালো কাজের ক্ষেত্রে তারা কোনো বাধা দিবে না। কিন্তু আওয়ামী লীগের একটা বৈশিষ্ট্য হলো বিএনপি যখন কোনো সত্যিকার অর্থে ভালো কাজ করতে যাবে সেটাতেও বাধা দিবে। কারণ কি, যদি এই ভালো কাজ তারা করে ফেলে তাহলে তাদের তো জনপ্রিয়তা বেড়ে যাবে। সুতরাং তাদের জনপ্রিয়তা বাড়তে দেওয়া যাবে না। সুতরাং যে কোনো ভালো কাজেরও তারা বাধা দিবে। ইহুদিদের একটি প্রবাদ আছে ইহুদি জাতির, সেটি হলো কেউ যদি শত্রু যখন ভুল করে তখন তাকে ভুল করতে দাও, কারণ তার ভুলে সে যেন নাস্তানাবুদ হয়ে যায়। শত্রু যখন ভুল করবে তার ভুল সংশোধন করতে যাবেন না, কারণ সেই তার ভুলে সে ধ্বংস হবে, এতে আপনার উপকার হবে। কিন্তু মুসলিম রীতি এটা বলে না। মুসলিম রীতি বলে আপনার সামনে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পথে থাকে তাহলে আপনি তাকে শুধরে দিন, আল্লাহ তাআলার কাছ থেকে আপনি তার এজাজত পাবেন। এই ক্ষেত্রে ইহুদিদের সাথে আওয়ামী লীগের নীতিটি মিলে যায়। তারা ভুল করতে দেখলে চুপ থাকবে তা নয়, বরং ভুলের সাথে আরো যোগ দিয়ে তারা সেই ক্ষতি করার চেষ্টা করবে। তবে বিএনপির দুর্ভাগ্য আছে। দুর্ভাগ্যটা কি? দুর্ভাগ্যটা হলো কনক সারোয়ার, আসিফ এন্তাজ রবি, ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য তারা বিএনপিকে ছাড়বে না। কারণ তাদের মধ্যে যে উদ্দাম এবং সত্য কথা বলার যে সাহস, স্বনির্ভরতার যে শক্তি, তারা বিএনপি কোনো ভুল করলে বিএনপিকে ছেড়ে দিবে তা কোনোভাবেই হবে না। ধরেন বিএনপি ইচ্ছাকৃত কোনো ধরনের ভুল করলো, তাতে কি হবে? জামায়াত সংসদে এবং সংসদের বাইরে তার পুরো সৃজনশীল টিম নিয়ে ওই অন্যায় লুটপাটের চরম বিরোধিতা করবে। আর এই বিরোধিতাকে আন্তর্জাতিক অবয়বে নিয়ে আসবে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, আল জাজিরা, বিবিসি, সিএনএন। সুতরাং সৌভাগ্য এবং দুর্ভাগ্যের ঠেলায় পড়েছে বিএনপি। দুর্ভাগ্যের ঠেলায় পড়ে বিএনপি এবার বিরোধী দল হিসেবে সংসদে পেল জামায়াত ইসলামের মতো কিছু ভদ্রলোককে। ধরেন জামায়াত ইসলামের 1000 দোষ আছে, তারা তো মানুষ, তাদের অনেক দোষ ত্রুটি অপরাধ আপনি খুঁজে পাবেন, এখানে কোনো সন্দেহ নাই। কারণ জামায়াত ইসলামের লোকগুলো তো এই সমাজ থেকে এসেছে, তাই না? সুতরাং তাদেরও কিছু ভুল ত্রুটি থাকবে। তাদেরকে আপনি রাজাকার বলতে পারবেন, এই বলতে পারবেন, সেই বলতে পারবেন, কিন্তু তারা চোর না, এটা সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। শিবিরের ছেলেরা চোর না, অপরাধী না, ধর্ষক না, মেয়েদের পিছনে ঘুরে ঘুরে প্রেম করে না। এই জিনিসটা কিন্তু সারা বাংলাদেশে স্বীকৃত। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কায়েম যখন দাঁড়ায়, কিভাবে দাঁড়ায় খেয়াল করছেন আপনারা? এইভাবে দাঁড়ায়। তখন ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক বলছে সাদেক কায়েমের দাঁড়ানোর স্টাইলে বলে এই সাদেক কায়েমদের কাছে মেয়েরা নিরাপদ। আপনি আজ পর্যন্ত কারেন্ট রানিং কোনো শিবিরের ছেলের নামে কোনো ধর্ষণের অভিযোগ, আল্লাহ না করুক, শুনেছেন? না। কোনো শিবিরের ছেলে কখনো কোনো নেশা নিয়ে, মাদক নিয়ে, গাঁজা নিয়ে কখনো ধরা পড়েছে? কোনো দিনও আমার মনে পড়ে না, আমার খেয়ালে আসে না এই ব্যাপারটা। জামায়াতের কোনো লোকের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আজ পর্যন্ত পেয়েছেন? স্বাধীনতার সময় তারা কি করছে? লুটপাট করছে, খুন করছে, ধর্ষণ করছে, কিন্তু এগুলো কি আমরা দেখেছি? আমার দেখার আগের অতীত নিয়ে আমার কথা বলার দরকার নাই।
আমি আমার জীবন, আমার যখন থেকে স্বাভাবিকভাবে, আমার ইতিহাসও জানার দরকার নাই, আমার এত জ্ঞানী হবারও দরকার নাই, আমি জ্ঞানী হতে চাই না। আপনি আমার যখন থেকে জ্ঞান হয়েছে, স্মৃতিশক্তি আমার ধারণের সক্ষমতা হয়েছে, তখন থেকে আমি দেখেছি জামায়াতের লোকদের অপরাধ অন্য যে কোনো লোকের চাইতে কম। অপরাধ নাই বলবো, আমি বলবো না, কিন্তু অন্য যে কোনো লোকের চাইতে জামায়াত লোকেদের অপরাধ খুবই কম। বিশ্বাস আপনি দেখাতে পারবেন? তারা 10 জন 20 জন লোক কাউকে ধর্ষণ করছে, তারা লুটপাট করছে, তারা বিদেশে টাকা পাচার করছে? না, আমার মনে আসে না। তারা হিন্দুদের বাড়ি দখল করছে কখনো? না, কখনোই না। তারা কারোর বোনকে, কারোর স্ত্রীকে বাড়ি থেকে তুলে আনছে? তাদের কি শক্তি নাই? বরং তাদের যে শক্তি আছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের স্টুডেন্ট উইংসের এত শক্তি আছে বলে আমি দেখি না। জামায়াতের কি সংগঠিত না? জামায়াতের কি পাওয়ার নাই? তাদের সাংগঠনিক শক্তি নাই? সুতরাং এবার আমি যা দেখছি আমার চোখের সামনে, জামায়াত ইসলাম এবার প্রধান বিরোধী দল হিসেবে জাতির এই ট্রানজ্যাকশনাল পিরিয়ডে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একদিক দিয়ে নিজেরা ঠিক থাকবে, অন্য দিক দিয়ে সরকারি দলকে ঠিক রাখার জন্য পেছন থেকে কাজ করবে। এখানে কোনো সন্দেহ নাই। এখানে স্পষ্ট একটি ছোট্ট উদাহরণ দেই। এই যে জামায়াতের আমির 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমাবেশে স্পষ্টভাবে বলেছেন, তারা যদি ক্ষমতায় যায়ও তারা শুল্কমুক্ত জনগণের ট্যাক্সের টাকায় কেনা গাড়ি ব্যবহার করবে না, সরকারি ফ্ল্যাট নিবে না, ইভেন ফ্ল্যাট ব্যবহার করবে না। যে কোনো এমপিদের ব্যক্তিগত অনুদান তারা মানুষের কাছে বিলিয়ে দিবে। এই জিনিসটি এফেক্ট করছে। দেখেন, বিএনপি শপথ নিয়েই এখন জামাত ইসলাম যে এই কথা বলছে, তারা নাইলে শরম পাবে। এই কারণে ক্ষমতা নেওয়ার পরেই তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা সরকারি শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করব না এবং আমরা কোনোভাবেই ফ্ল্যাট ব্যবহার করব না। তাহলে অন্তত একটা কাজ শপথ নেওয়ার দিনে বিএনপি ভালো কাজ করছে। ভালো কাজ ভাই বিএনপি করুক, জামায়াত করুক, জাতীয় পার্টি করুক, আপনার প্রশংসা করা উচিত, নয়তো আপনার কাছ থেকে আল্লাহ আপনার বিবেক কেড়ে নেবে। খারাপ কাজ যে করবে, যেই করুক, আপনি তার সমালোচনা করতে হবে, বিরোধিতা করতে হবে। এইটা হলো আমাদের মানব জীবনের মানবিক প্রধান জাস্টিস, দ্য সফট জাস্টিস, ব্রেইন জাস্টিস। এইটা যদি আমরা না করি, অন্যের দোষকে ঢাকার জন্য যদি আমি চেষ্টা করি, বা অন্যের ভালো কাজকে যদি আমি মন্দ কাজ হিসেবে বলি, মন্দ কাজকে ভালো হিসেবে বলি, তাহলে তো আওয়ামী লীগের সাথে আর সাধারণ মানুষ, ভালো মানুষের পার্থক্য থাকবে না। তবে এবার সৌভাগ্য, ওইটা যা বললাম, বিএনপির খুবই সৌভাগ্য, জামায়াতের মতো একটা বিরোধী দল তারা পাচ্ছে, এনসিপিকে পাচ্ছে। আর দুর্ভাগ্য, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, আসিফ এমতাজ, রবিরা তাদেরকে ছাড়বে না। এই সৌভাগ্য এবং দুর্ভাগ্যের ঠেলার মধ্যে পড়ে আছে এখন বিএনপি। এখান থেকে তারা শুদ্ধ একটি দল হয়ে বেরিয়ে আসবে আমরা আশা করি। তাদের দ্বারা দেশের অনেক উপকার হবে, কারণ তারা আওয়ামী লীগের চাইতে ভালো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।